মা হয়ে মেয়েকে বিধবা করে অন্য জায়গায় বিয়ে দিয়ে মেয়ের সুখ দেখতে চাও তোমরা? যদি তাই হয় আমি বিধবার পোশাক পরে বিয়ে করব। লুবনার মুখে এসব কথা শুনে ওর আম্মু লুবনাকে সান্ত্বনা দিয়ে বলে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুন। সানির কিছুই হয়নি, ওরে শুধু আটকিয়ে রাখছে তর বাবা, যাতে তর বিয়েটা হয়, আর বিয়ে হয়ে গেলে সানির থেকে ডিভোর্স স্বাক্ষর করিয়ে ওর মার কাছে ওরে দিয়ে দিব। লুবনা, তুই একবার চিন্তা কর কোন দিনের কোন ঘটনা নিয়ে এত দিন পর সে এইখানে এসেছে তরে বউ দাবি করার জন্য। যেই দেখছে তুই সেই তর জন্য এইখানে এসে ঝামেলা করা শুরু করছে, তাই তর বাবা ওরে আটকিয়ে রাখছে। তখন লুবনা বলল, কোথায় আটকিয়ে রাখছে, এখন ছেড়ে দিতেন বলেন। ওর মা এসেছে, যদি এখন ওরা সানিকে না পায় তাইলে ওরা পুলিশ নিয়ে আসবে। আর আলমারিতে লক দিলেন কেন, খুলেন, কি আছে আলমারিতে দেখি। অনেক জোরাজোরি পর লুবনা আলমারি এক সাইড ভেঙে ফেলছে। লুবনার আম্মু বাধা দেওয়াতে লুবনা জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়ে লুবনার আম্মু দেওয়ালে মাথা বাড়ি লেগে অনেক রতারা চিহ্ন তো ঝরতে লাগলো। লুবনা রতারা চিহ্ন তো দেখে চিৎকার শুরু করলো, বাসার আশেপাশে যারা আছে তাদের সাহায্য নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। মাথায় আঘাতে অনেক রতারা চিহ্ন তক্ষরণের কারণে হাসপাতালে নিবার আগেই মা তারা চিহ্নরা গেছে। লুবনার আব্বু আর ওর ছোট বোন বাসায় এসে দেখে ওরা হাসপাতালে গেছে। লুবনারা যেহেতু নানার বাড়িতে থাকে, সাথে সাথে সেখানে ওর মামা ফোন দিয়ে পুলিশ নিয়ে এসেছে। লুবনার মামা পুরনো প্রতিশোধ নিবার জন্য লুবনার বাবাকে দায়ী করে লুবনার আম্মুকে, নাকি লুবনার বাবা তারা চিহ্ন ন করছে। মূলত লুবনারা যে বাসায় থাকে ওই বাসায় একটা ফ্ল্যাট জন্য লুবনার আম্মু তার ভাগের সম্প্রতি হিসেবে একটা ফ্ল্যাট নিতে বলছে। এসব নিয়ে লুবনার বাবার সাথে লুবনার মামাদের একটা ঝামেলা ছিল। কিন্তু এই ঝামেলা থেকে লুবনার বাবা বেঁচে গেলেও লুবনা বাঁচতে পারে নাই। লুবনাকে পুলিশ নিয়ে গেছে। অন্যদিকে আমার আম্মু লুবনাকে ফোনের উপর ফোন দিতে থাকলো কিন্তু ফোন রিসিভ করে না। লুবনার ফোন ওর বাসায় রেখে হাসপাতালে গেছে, তারপর তারে পুলিশ নিয়ে গেছে, ফোন আর লুবনার সাথে ছিল না। আম্মু যখন লুবনাকে ফোনে পায় না, তারা চিন্তা করলো আজকের দিনটা দেখে কাল সকালে পুলিশ নিয়ে তাদের বাসায় যাবে। সবকিছু ওরা রেডিও করে রাখছে। কিন্তু রাত 9টা 30 মিনিট পর আমার ফোন পেয়ে ওরা আর অন্য কোন চিন্তা না করে আমাকে নিয়ে ওরা বাড়ি চলে আসলো। আন্ডারস্কোর। এখন বলি আমি কিভাবে আসলাম। আন্ডারস্কোর। আমাকে আটকিয়ে যখন ওরা সবাই চলে গেছিল, তখন আমাকে দেখার জন্য ওরা মধ্যবয়স্ক একজন লোক রাখছে। সে প্রতিদিন 3 বেলা করে আসতো, সকাল, দুপুরে আর রাতে। আমার কাছে ঘড়ি ছিল না কিন্তু সময়টা মার্ক করে রাখছি। আমাকে খাবার দিবার জন্য যে জানালা ছিল সেটা দরজার পাশেই, হাত দিয়ে নাগাল পাওয়া যায় না। আমাকে একজন চোখের ইশারা দিয়ে যে চাবিটা দিছিল সেইটা আমি তালা দেখে 100% শিওর ছিলাম যে এটা এই দরজার চাবি। এইভাবে প্রতিদিন দুপুরের পর থেকে চেষ্টা করতাম কিভাবে খোলা যায়। দুপুরের পর চেষ্টার কারণ হলো দুপুরের পরে ওই লোকটা আসে রাতে একটু টাইম বেশি, সেজন্য তখন চেষ্টা করতাম। হাত বাড়িয়ে তালা পর্যন্ত নাগাল পাইতাম না একটুর জন্য। প্রতিদিন এইভাবে চেষ্টা করে ব্যর্থ হইতাম। একদিন বিছানার চাদর রশির মতো শক্ত করে তালাটা হাতে একটু কাছে নিয়ে এসেছি। চাবিটা ঢুকিয়ে তালা খুলে ফেলছি, কিন্তু ছিটকিনি খুলতে পারছিলাম না, ওই পর্যন্ত হাত যায় না। আর এটা খুলতে হলে শক্ত কিছু লাগবে, তাই খাট ভেঙে ফেললাম। লম্বা একটা কাঠের টুকরো দিয়ে ছিটকিনি খুলে বাহিরে বের হয়ে আসলাম। আস্তে আস্তে আশেপাশে কি আছে দেখতে লাগলাম, কিন্তু বাড়িটা এমন ভাবে করা হয়েছে একটাই গেট, তাও তালা লাগালো। এই তালা না খুললে আমি বাহিরে যাইতে পারবো না। এখন আরেক চিন্তায় পড়ে গেলাম, এইখান থেকেই বার হব কেমনে। বাহিরে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে আসলো, আশেপাশে কোন মানুষ নাই। রাতে তো ওই লোকে আসবে, আমাকে এই অবস্থায় দেখলে সমস্যা হবে। হাতে বেশি সময় নেই, যা কারার তাড়াতাড়ি করতে হবে। গেট থেকে 2টা দরজা পার করে আমাকে যেখানে আটকিয়ে রাখছে সেখানে যেতে হয়। সবকিছু মার্ক করতে লাগালাম। মেইন লকটা খুললে ভিতর থেকে তালা দিবার সিস্টেম আছে, আবার লক রাখার সিস্টেমও আছে। লোকটা যদি তালা না মেরে লক করে রাখে তাইলে আমার কপাল ভালো হবে, আর না হয় বিপদ আরও বাড়বে। এখন আমি কোথাও লুকাবো সেই চিন্তা করছি। দরজার পাশে দাঁড়াতে পারবো না, কারণ লোকটা দরজা খোলা রাখবে না, দরজা লাগিয়ে তারপর যাবে। সব দিক চিন্তা করে সিদ্ধান্ত নিলাম, প্রথম যে রুম সেই রুমে পোড়ানো কিছু জিনিস আছে, সেই আসবাবপত্র মধ্যে কোথাও আমাকে লুকাতে হবে। উনি যখন এই রুম লক করে অন্য রুমে চলে যাবে তখন আমি বার হয়ে মেইন গেট যদি তালা না থাকলে পালিয়ে যাব। সন্ধ্যা হয়ে গেছে, আমি গোসল করে নতুন জামা কাপড় পরে টয়লেট লাইট অন করে রাখলাম, যাতে ওই লোক এসে মনে করে আমি টয়লেটে। বাহির থেকে তালা দিয়ে খাট ভেঙে যে কাঠ দিয়ে দরজা খুলছি ওই কাঠ সাথে নিলাম, যদি মেইন গেট তালা দিয়ে রাখে তাইলে তো সমস্যা পড়ব, তাই সাথে রাখলাম। রাত হয়ে গেছে, দূর থেকে ট্রেন চলার শব্দ শুনতে পেলাম, কিন্তু কোন দিকে সেইটা জানি না। দূর থেকে একটু এক লাইট ও জলে দেখা যাচ্ছে। বাহিরে গিয়ে কোথায় যাব, কোন দিকে যাব সেইটা না জানলে সমস্যায় পড়ে যাব আবার, তাই ভালো করে মার্ক করতে থাকি কোন দিকে লাইট বেশি। মন ছটফট করতে লাগলো। একটা সময় বুঝতে পারলাম লোকটা আসিতেছে। আমি আমার জায়গা মতো দাঁড়িয়ে গেলাম। লোকটা রুমে ঢুকেই দরজা লাগিয়ে আমি যে রুমে ছিলাম ওই রুমের দিকে যাওয়া শুরু করলো, সেই ফাঁকে আমি বার হয়ে মেইন গেটে চলে আসলাম, দেখি তালা নাই। আমি বার হয়ে সোজা দৌড়ে সামনের দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ যাবার পর কোথাও আর কোন আলো দেখতে পাচ্ছি না।
ভাবছি রাতে বেশি দূরে না গিয়ে কোথাও রাত কাটিয়ে সকালে রাস্তা খুঁজে বের করে চলে যাব। শান্ত হয়ে একটা জায়গায় বসে রইলাম, কিন্তু ট্রেন চলার শব্দ পাচ্ছি, তার মানে আশেপাশে রাস্তা আছে। আমি ট্রেনের শব্দ শুনে ওই দিকে হাঁটা শুরু করলাম। 10 মিনিটও লাগে নাই, আমি মেইন রাস্তায় চলে এসেছি। জায়গাটা কোথায় চিনতে পারলাম না। সাথে কোন টাকা নাই, কিছু নাই, কেমনে কি করব। বিকাশ দোকান খুঁজতে লাগলাম, আম্মুকে ফোন দিয়ে টাকা এনে বাড়ি চলে যাব। অবশেষে একটা দোকান পেলাম। দোকানদারকে বললাম 1 মিনিট ফোন করে আপনার দোকানে টাকা আনতে পারবো কিনা। ওনার কাছে নাম্বার দিলাম, উনি আম্মুকে ফোন দিয়ে আমাকে ধরিয়ে দিল ফোনটা। আমি আম্মুকে ফোন দিবার সাথে সাথে আম্মু জিজ্ঞেস করলো আমি কই আছি, ঠিকানা দিতাম। আমি বললাম এটা কোথায় আমি জানি না, তুমি 3000 টাকা পাঠাও এই নাম্বারে, আমি বাড়ি যাব, টাকা নাই। আম্মু বলতে আমরা তর খুঁজে চিটাগং আছি এখন, বাবা তুই ঠিকানা খুঁজে দে, আমরা আসবো তরে নিতে। আমি আম্মুকে বললাম এই জায়গায় বেশি থাকা যাবে না, তুমি টাকা দাও, আমি পরে ফোন দিব। আম্মু টাকা পাঠিয়ে দিল। টাকাটা নিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম সিলেট যাব কোন দিয়ে। দোকানদার বলল এখান থেকে যাইতে পারবা না, এখান থেকে তোমাকে সিএনজি করে বাস কাউন্টারে যেতে হবে, একটু সামনে গেলে সিএনজি পাবা। আমি সামনে এগিয়ে সিএনজি ঠিক করলাম 200 টাকা দিয়ে। বাস স্ট্যান্ডে গিয়ে সিলেট টিকিট কিনে একজনের ফোন দিয়ে আম্মুকে বললাম আমি সিলেট চলে যাচ্ছি, আপনারা বাড়ি চলে যান, আমি সিলেট থেকে পরে বাড়ি চলে যাব। আন্ডারস্কোর। অবশেষে বাড়িতে ফিরলাম, সবাই অনেক কান্নাকাটি করছে। আমার এলাকা জুড়ে খবর হয়ে গেছে সানির বউ আছে, কিন্তু সেই বউ সানির সংসার করবে না, এসব এলাকা জুড়ে ছড়িয়ে গেছে। বাড়িতে যাবার পর আম্মু বলল লুবনা নাকি সব জানতো, তাই সে তাদের ফোন রিসিভ করে নাই, আর ফোনও দেয় নাই। আম্মু বলল আর কোন দিন ওই দিকে যাবি না। বাড়ির সবাই, ফ্রেন্ডরা ও রিকোয়েস্ট করলো ওই দিকে যেন আর না যাই। নতুন ফোন কিনলাম, আগের সিম কার্ডটা রিপ্লেস করলাম। আগের ফোনের সব নাম্বার গ্যামেল সেভ করা ছিল, তাই নতুন ফোনে সবার নাম্বার চলে এসেছে। প্রথমে লুবনার আম্মুর নাম্বারটা চেক দিলাম, সেভ করা আছে নাকি, নাম্বার পাইলাম। কিন্তু এখন ফোন দিব না, ফোন দিব বাহিরে গিয়ে আম্মু যাতে টের না পায়। 2 দিন পর নাম্বারে ফোন দিলাম, ফোন ধরল লুবনার আব্বু। আমি পরিচয় দিতেই ফোন কেটে বলক করে দিল। আমি অন্য নাম্বার দিয়ে যতবার ফোন দিছি ততবার আমার কণ্ঠ শুনেই ফোন কেটে দিয়ে ব্লক করে দিত। এখন কোন উপায় না দেখে ছোট বোনকে রিকোয়েস্ট করে তার নাম্বার দিয়ে ফোন দিতে বলছি, আর শিখিয়ে দিচ্ছি কি কি বলবে। কিন্তু এইবার ও লুবনার আব্বু ফোন ধরল। তখনও আমরা কেউ জানতাম না যে লুবনার আম্মু মা তারা চিহ্নরা গেছে। কোনভাবেই যেহেতু আর কোন খুঁজ পাচ্ছি না, তখন মন থেকে আশা ছেড়ে দিলাম, আর আকাশের দিকে তাকিয়ে বলে দিলাম আমার চেষ্টা কম ছিল না। আমার জীবন কেড়ে নিতে চাইছে, তারপরও আমার 3 কবুলের সম্মান রাখতে চাইছি, কিন্তু পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। এই দিকে আমার মনের অবস্থা দেখে বাড়িতে সবাই সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে করাবে। আম্মু আমাকে বলল এইসব চিন্তা বাদ দিয়ে মেয়ে দেখতেছি, পছন্দ হলেই বিয়ে। আমি বললাম আপনি যা ভালো মনে করেন। এই জায়গায় ওই জায়গায় মেয়ে দেখতে দেখতে 1 মাসের বেশি সময় চলে গেছে, এক জায়গায় মেয়ে পছন্দ হয়েছে। কিন্তু মেয়ের 1 মাস পর ফাইনাল পরীক্ষা, তাই ওরা আন্টি পড়িয়ে রাখতে বলছে, পরীক্ষা শেষ হলে বিয়ে। মেয়ের বাড়ি থেকে ও আমাকে দেখে গেছে। আন্টি পড়ানো শেষ, পরীক্ষা পর বিয়ের ডেট ফিক্সড হবে। আমার সাথে যে বন্ধুটা চিটাগং গেছিল, রানা, সে এসে বলতাছে শেষ পর্যন্ত বিয়েটা করে ফেলবি। একবার লুবনা ভাবির খবরটা নিয়ে দেখতি। আমি বললাম আর কি খবর নিব, তুই তো সাথে ছিলে ওইদিন। লুবনা আম্মুর ফোন ধরে নি, আর এতদিন হলো একবারও ফোন দেয়নি। ওরা আমাদের মতো মানুষের সাথে সম্পর্ক রাখবে না রানা। আমার কথা শুনে রানা বলল, আমি কিছু কথা বলি। লাস্ট যেদিন ভাবি আমাদের কাছ থেকে যায়, সেই দিন তর আম্মুকে কি বলে গেছে জিজ্ঞেস কর তর আম্মুকে, তাইলে বুঝতে পারবি। আমি শুনছি কি বলছিল। আমি বলালম কি বলছে লুবনা। তখন রানা বলল ভাবি বলে গেছিল আমি যদি না আসি, আর আমার কোন খুঁজ না পান, তাইলে পরের দিন আপনারা পুলিশ সাহায্য নিয়ে আমাদের বাসায় আসবেন। সত্যি ভাবি বাসায় যাবার পর কোন খুঁজ আমরা পাইনি, ফোন ধরেনি। আর আমারাও সিদ্ধান্ত নিছিলাম সকালে পুলিশ নিয়ে ওই বাসায় যাবে, তার আগেই তর ফোন পেয়ে আমরা সবাই চলে আসলাম। এটা আমাদের ভুল ছিল, ভাবি আমাদের অনেকে সাহায্য করছে, তর জন্য কান্নাও করছে, আর আমরা তার খোঁজ না নিয়ে চলে আসলাম। ভাবিকে জোর করে বিয়ে দিতে চাইছে ছেলে, ও নাকি দেশে চলে এসেছে। এই কথা শুনে এখন আমার মন গেল অন্য রকম হয়ে। আমি বাসায় গিয়ে মার ফোন থেকে লুবনার নাম্বার ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। তার মানে লুবনার ওই ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। জোর করে বিয়ে দিয়ে দিছে, তা না হলে ফোন বন্ধ থাকতো না। জীবন তারা চিহ্ন রনের মাঝামাঝি অবস্থান করে, ও যারে পাইনি, যে সবটা জেনেও একবার জন্য খুঁজনেও নাই, সে আর কোন দিন আমার হবে না। হয়তো সে বিয়ে করে অতীতের সবকিছু নাটক মনে করে জীবন থেকে বর দিয়ে দিছে। আমিও সিদ্ধান্ত নিলাম আর কোন পিছু টান না। এইবার যার হাত ধরব, সারা জীবন যেন তার হয়ে থাকতে পারি। যারে নিয়ে সারা জীবন থাকার সিদ্ধান্ত হলো তার সম্পর্কে কিছুই জানতে পারলাম না। আজকে বাসা থেকে বিয়ের তারিখ ঠিক করতে যাবে। মেয়ের পরীক্ষা বাকি নাকি আর 2টা, তাই বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য যাবে আম্মুরা।
সবাই আমাকে যা জিজ্ঞেস করে আমি সবকিছুতেই হা বলে দেই, কি আর করার, এখন ওদের সুখেই আমার সুখ। সবাই বিয়ের মার্কেট লিস্টও করে ফেলছে। আমি সর্বদিক চিন্তা ভাবনা করে শেষ সিদ্ধান্ত নিলাম বিয়ে করে লুবনাকে ভুলে যাবার চেষ্টা করব। আন্ডারস্কোর আজকের সকালটা আমার কাছে অন্য রকম মনে হচ্ছে, কেন জানি মনে হয় আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে। আজকে আমার বিয়ে, আজকে আমার মুখ থেকে সেই কথাগুলো উচ্চারণ হবে যে কথাগুলো 5 বছর আগে লুবনার সামনে বলেছিলাম। কবুল। মন খারাপ না করে সবাইকে খুশি রেখে আমি রেডি হয়ে নিলাম বরযাত্রীতে 70 জন। যথা সময়ে বিয়ের কাজ শেষ হয়ে গেল, আমার জীবনের সাথে জড়িয়ে গেল লিমা নামের জন। বউ নিয়ে বাড়ি চলে আসলাম। বাসর ঘরও সাজানো হয়েছে। বাসর ঘরে যতটুকু জানি মেয়েরা ঘোমটা দিয়ে বসে থাকে, কিন্তু আমারটা উল্টা হয়েছে। আমার বউ দাঁড়িয়ে ছিল, ভাবছিলাম হয়তো সালাম করবে, কিন্তু না, সে আমার সাথে ঘুমাবে না। ওর চোখে পানি, কান্না করছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে, কোন উত্তর দেয়নি। আমি ভাবছি হয়তো বাড়ি ছেড়ে এসেছে তাই মন খারাপ। আমি শুধু বললাম মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। এখন দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ো। সে এক সাইডে শুয়ে পড়ছে। আমি বিয়ের ছবিগুলো ফেসবুকে আপলোড দিলাম। ক্যাপশন দিলাম, জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, সবাই দোয়া করবেন। এখানে সবাই কমেন্ট করলো। আমার এক বন্ধু কমেন্ট করলো, জীবনের প্রথম বাসর রাত আজে তর, কিন্তু বিয়ে কিন্তু দুইটা করছস, আর আমরা একটাও করতে পারলাম না। তর কপালের সাথে সকালে কপাল ঘষাতে আসবো। কমেন্ট পড়ে অবাক হলাম, সে কি মজা করলো নাকি খুঁচা দিল। যাই হোক, বাসর ঘরে বউ যে ওই পাশ হয়ে শুয়েছে, সারারাতে একবার ও আমার দিকে তাকাই নাই। আমি ও কিছু বলি নাই। পরের দিন শ্বশুর বাড়ি থেকে লোক আসলো। আমার শ্বশুর আসলো, আর কে জানি আসলো, চিনি না। আমার শ্বশুর নাকি গাজীপুর থাকে, ওখানে নাকি ব্যবসা করে। আমার শাশুড়ি আমার বউয়ের আসল মা না, এটা শুনছি। আর ওর মা নাকি মারা গেছে, আমাকে বলা হয়েছে। কিন্তু ওর মা যে লিমাকে ছোট সময় রেখে গাজীপুরের আরেক জনের সাথে পালিয়ে গেছে, এই কথাগুলো আমাকে বিয়ের আগে কেউ বলেনি। সবকিছু আমার মা আর আত্মীয় স্বজনরা করছে। লিমা নাকি আগে গাজীপুরই থাকতো, ওর বাবার কাছে 6 মাস মতো হলো এখানে এসেছে। শ্বশুর সাথে অনেক কথা হয়েছে। উনি 2 দিন পর চলে যাবে, ওইখানে আরেক জনকে ব্যবসা দেখার দায়িত্ব দিয়ে এসেছে। শ্বশুর কথা ব্যবহারগুলো অনেক ভালো। ওনার নতুন সংসারে একটা ছেলে আছে। বিয়ের দিন দেখছিলাম শ্বশুর মশাই দাওয়াত দিয়ে চলে গেছে। রাতে আমি লিমাকে জিজ্ঞেস করলাম, তোমার আম্মুর সাথে কি তোমার কথা হয়? সে কোন উত্তরই দেয় না। বিয়ের দিন থেকে আজ 9 দিন হলো সে ঘুমায় অন্য দিকে তাকিয়ে। আমার বাড়িতে আমার সাথে কথা বলেনি। শ্বশুর বাড়িতে গেলাম, তখন ও কথা বলেনি। আমি তারপরও ভাবছি নতুন বিয়ে, হয়তো কিছু সময় লাগবে। এই দিকে শাশুড়ি গাজীপুর যাবার জন্য দাওয়াত দিল। আমার আম্মু বলল, যা বউ নিয়ে ঘুরে আয়। আমি বললাম ঠিক আছে, কাল সকালে যাব তাইলে। পরের দিন সকালে রেডি হয়ে বাসা থেকে বের হলাম, লিমাকে নিয়ে গাজীপুর যাব। ওই দিন আমার বউ লিমা আমার সাথে কথা বলছে, শুধু ঠিকানা দিল। গাড়িতে বসে ও ওর মতো ছিল। শ্বশুর আমাদের জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। গাড়ি থেকে নেমে লিমা একা একা হেঁটে বাসায় চলে গেছে। আমি শ্বশুর সাথে কথা বলতে বলতে বাসায় ঢুকলাম। শাশুড়ি অনেক খুশি, কারণ আমি তার কথা রাখছি। লিমাকে ডাক দিল, কই গেলি তর, জামাইকে ঘরে নে। কিন্তু লিমা কোন সাড়া দিচ্ছে না। শাশুড়ি গেল লিমাকে খুঁজতে, কিন্তু লিমাকে কোথাও পাচ্ছে না। শাশুড়ি আমাকে নিয়ে তার রুমে বসাইল, বলল, বাবা তুমি রেস্ট করো। আমি বসে আছি। একটু পর শাশুড়ি এসে বলল, সানি ঠান্ডা কিছু খাও। আমি বললাম খাবো, লিমার আব্বু আসুক তারপর। আর লিমা কই গেল? আমার কথা জবাব দিতে বিলম্ব হতে দেখে আমি আমার শাশুড়ি মুখের দিকে তাকাইলাম। কেমন জানি একটা অস্থির অস্থির ভাব লাগছে। চেহারাটা গামছে। আমার মনে কেমন জানি একটা সন্দেহ কাজ করল। তারপরও কিছু বলছি না। শাশুড়ি বলল, সানি তুমি রেস্ট করো, আমি একটু বাহিরে যাব, তোমার শ্বশুর ও দোকানে গেছে, চলে আসবে। কিন্তু লিমার কথা একবারও বলল না। আমি বললাম ঠিক আছে। আমি টিভি ছেড়ে শুয়ে আছি, 2 ঘন্টা হয়ে গেছে, কারো কোন খোঁজ নাই। নতুন জামাই বাসায় এসেছে, কই একটু আপ্যায়ন করবে, অথচ নিজের বউ সহ ফ্যামিলি সবাই কই উধাও হয়ে গেছে। এই দিকে খিদাও লাগছে। 3.5 ঘন্টা পর পর শ্বশুর শাশুড়ি 2 জনই আসলো, লিমাকে দেখছি না। শ্বশুর আমার কাছে বসে আছে, মুখটা মলিন হয়ে গেছে কেন জানি। আমি জিজ্ঞেস করতে মুখ থেকে মাত্র উচ্চারণ করলাম কি হয়েছে, সাথে সাথে আমার শ্বশুর আমার পায়ে ধরে বসলো। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। কি করছেন আপনি এসব? কি হয়েছে, পা কেন ধরছেন? আমার শাশুড়ি বলল, সানি তুমি আমাদেরকে মাফ করে দাও, লিমা তোমার সংসার করবে না, সে পালিয়ে তার মার কাছে চলে গেছে। আমি বললাম কখন গেল? শাশুড়ি বলল সে বাসায় এসে তারপর বার হইছে। আমি বললাম তার মার কাছে গেছে, সমস্যা নাই, মারে ছাড়া বিয়ে দিছে, মন খারাপ হয়েছে তাই, একটু সময় দেন, আমি ফোনে কথা বলে নিয়ে আসব। এখন আমার শাশুড়ি বলল, লিমার আব্বুকে কথা পেঁচেছিয়ে লাভ নাই, সত্যিটা সানিকে বলো।
তখন শাশুড়ি নিজের মুখে বলতে লাগলো, আমার বউ লিমা, বিয়ের আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেই ছেলের সাথে এর আগেও একবার পালিয়ে গেছে, তখন ওর বাবা ওরে নিয়ে এসে গ্রামের বাড়িতে নিয়ে গেছে, ওইখানে এতদিন ভালোই ছিল কিন্তু ওই ছেলের সাথে মনে হয় যোগাযোগ ছিল, তাই এখানে এসে ওই ছেলের সাথে আবার চলে গেছে, ওদের নাকি আগে বিয়ে হয়েছে, তোমার শ্বশুর অনেক চেষ্টা করে ওরে ফিরিয়ে আনতে পারেনি, লজ্জায় তোমার সামনে আসতে চায়নি, রেললাইনে তলে মাতারা চিহ্ন থা দিতে গেছে। আমি কিছুক্ষণ চুপচাপ থেকে উত্তর দিলাম, আপনি কেন রেললাইনে গেছেন, আপনার মেয়ের চরিত্র সম্পর্কে আপনি জানতেন তাইলে ওর সাথে আমাকে কেন জড়াইলেন? এখন আমি এলাকায় মুখ দেখাবো কিভাবে? আমার কথা শুনে আমার শ্বশুর চুপ করে বসে আছে। আমার চোখ দিয়ে পানি চলে এসেছে, মনটা শক্ত করে বললাম, আপনাদের মেয়ে চলে গেছে এই কথা এখন আপনারা আমার বাড়িতে কাউকে জানাবেন না। ওর বলল ঠিক আছে। তারপর বললাম, মেয়ে চলে গেছে তাই বলে কি আমাকেও থাকতে দিবেন না? এই কথা শুনে শাশুড়ি বলল, ছি ছি, কি বলো তুমি, আমাদের ছেলের মতো তুমি এইখানে থাকো। যতদিন ইচ্ছে আলাদা একটা রুমে আমাকে থাকার ব্যবস্থা করে দিল। রাতে শুয়ে চিন্তা করতে থাকলাম, এই মুখ কেমনে দেখাবো, বাড়িতে কি জবাব দিব। পরের দিন সকালে আমি শাশুড়িকে বললাম, এখন যদি বাড়ি চলে যাই তাইলে সবাই বলবে শ্বশুর বাড়িতে কি জায়গা দেয়নি। আমার কথা শুনে শাশুড়ি বলল, তুমি থাকো, যেতে হবে না। আমি বললাম, আজকে একটু বাহিরে যাব। শাশুড়ি বলল, ঠিক আছে, তবে তাড়াতাড়ি চলে এসো। আমি বাহিরে গিয়ে মার্কেট গেলাম, একটা ল্যাপটপ কিনতে হবে, আগেরটা তো চিটাগং ওরা রেখে দিছে। মার্কেটে গিয়ে ৬৭ টাকা দিয়ে একটা এইচপি ল্যাপটপ কিনলাম, আগেরটাও এইচপি ছিল। মার্কেট থেকে বাসায় এসে শাশুড়িকে বলালাম, আমি কিন্তু কাল চলে যাব। শাশুড়ির মন খারাপ, আমাকে কি বলে সান্ত্বনা দিবে ভাষা খুঁজে পাচ্ছে না, বলল ঠিক আছে, সকাল হোক তারপর দেখা যাবে। আমি রুমে গিয়ে ল্যাপটপটা অন করে সব সেটআপ কমপ্লিট করে ফেসবুকটা লগইন করতে চেষ্টা করছি কিন্তু এপ্রুভ চাচ্ছে আমার আগের ল্যাপটপের। এতদিন পর আগের ল্যাপটপের নামটা দেখে কষ্ট বাড়িয়ে দিল, তারপর সিমের ট্যাক্স মেসেজ কোড দিয়ে আইডি লগইন করলাম, কিন্তু নোটিফিকেশনে দুই জায়গা থেকে আইডি লগইন নোটিফিকেশন এসেছে, একটা ৩ ঘন্টা আগে আরেকটা এখন। আমি তো ৩ ঘন্টা আগে ফেসবুকে ছিলাম না, তাইলে এই নোটিফিকেশন কেন আসলো? আমি সাথে সাথে সিটিং গিয়ে লগইন লোকেশন চেক দিলাম, দেখি চিটাগং থেকে আমার আগের ল্যাপটপ থেকে আইডি অনলাইনে অ্যাক্টিভ। এটা দেখে অবাক হয়ে গেলাম, কে ঢুকলো আমার ফেসবুকে? টেপটপ তো লুবনার আব্বুকে দিয়ে দিছিল, ওই লোকগুলা যারা আমাকে আটকিয়ে রেখেছিল। আর লুবনার আব্বুও তো আমার ল্যাপটপ ব্যবহার করবে না, আর অন্য কেউ নিলে সবকিছু রিসেট দিয়ে দিবে, তার মানে কেউ একজন আমাকে ফলো করছে। তাছাড়া আমার ফোনও তো ছিল ওদের কাছে, ফোন লক করা ছিল আর ল্যাপটপ লক ছিল না। চিন্তা করলাম পাসওয়ার্ড পরিবর্তন করে দিব, আবার ভাবালাম আমার ফেসবুকটা ব্যবহার করে কে, হয়তো লুবনা। না থাক, পাসওয়ার্ড পরিবর্তন করব না, দেখি কি হয়। গাজীপুর থেকে বিদায় নিয়ে আমি বাড়ি চলে আসলাম, বাড়িতে গিয়ে আম্মুর সাথেও তেমন কথা বলছি না, আর আম্মুও এই বিষয়টা জানতে পারছে, আমার শাশুড়ি ফোন দিয়ে সব বলে দিছে। আম্মু নাকি ওদেরকে বলে দিছে ৩ লাখ টাকা খরচ করে ছেলেকে বিয়ে করাইলাম আর আপনার মেয়ে চলে গেছে, আমার টাকা ফেরত দেন। ওরা নাকি টাকা ফেরত দিবে বলছে। আম্মু আমাকে বলছে মন খারাপ না করে বন্ধুয়ের সাথে আড্ডা দে, মন ভালো হয়ে যাবে। সবাই জিজ্ঞেস করে বউ কই, আমি বললাম বউ শ্বশুর বাড়ি, ওইখানে থেকে লেখাপড়া করবে তাই রেখে আসলাম। আমার আর জীবনের কোন শখ নাই, সব শেষ। মাঝে মধ্যে ফেসবুক চেক করি, কিন্তু এখন আর আমার আইডি চিটাগং থেকে অনলাইনে দেখায় না। জীবনের প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা নিয়ে শান্ত হয়ে গেছি আমি। আন্ডারস্কোর ওই দিকে লুবনার জামিন হয়েছে 2 মাস পর। তার বাবা স্টেটমেন্ট দিছে যে লুবনার আম্মু মানসিক রোগী ছিল, অকারণে মেয়েদেরকে মারধর করত, আর লুবনা তার জীবন বাঁচাতে তার আম্মুকে ধাক্কা দিছিল, তারপর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যার সাথে তার বিয়ে ঠিক ছিল সেও হেল্প করছে এই বিষয়ে। লুবনার আম্মু মারা যাবার পর লুবনার বাবা লুবনাকেও হারাতে বসেছে, তাই মিথ্যা কথা বলে লুবনার জামিন করিয়ে নেয়। লুবনা বাসায় আসার পর বিয়ের কথা বললে সে বলে এই মুহূর্তে বিয়ে করবে না, তার মনমানসিকতা ঠিক নাই, আর লুবনার আব্বুও জোর করেনি। লুবনা বাড়িতে এসে আমার আম্মুকে নাকি ফোন দিছিল, আম্মু কোন কথা না শুনে উল্টা বকা দিয়ে বলল, আমার পোলার বিয়ে ঠিক, আর কোন দিন ফোন দিবি না, এসব বলে নাম্বার ব্লক করে দিছিল। আম্মুকে ফোন দিবার 3 দিন পর লুবনার আব্বু হার্ট অ্যাটাক করে, 4 দিন হাসপাতালে থেকে মারা যায়। তখন লুবনা পাগলের মতো হয়ে গেছিল, 2 মাসের মধ্যে সে মা বাবা দুইজনকেই হারালো। লুবনার বাবা মারা যাবার সময় তার ফোনটা হাসপাতাল থেকে চুতারা চিহ্নরই হয়ে গেছে, আগের নাম্বারটা আর আম্মুর নামে ছিল, তাই সিম কার্ডটা আর তুলতে পারেনি, নতুন নাম্বার নিছে। যে ছেলের সাথে বিয়ে ঠিক ছিল সেই ছেলেকে লুবনা বলে দিছে এই মুহূর্তে বিয়ে করবে না, আর ছোট বোনকে সে দেখাশোনা করবে। তখন ওই ছেলে আবার দেশের বাহিরে চলে গেছে। যে আলমারির লক নিয়ে লুবনার আম্মুর সাথে ঝগড়াঝাটি হয়েছিল সেই আলমারিতে আমার ল্যাপটপ আর ফোন ছিল, সেইগুলা যাতে আমি না দেখি সেই কারণে আলমারি লক করে রাখছিল লুবনার আম্মু। লুবনার বাবা মারা যাবার পর আলমারি চেক করে আমার ব্যাগ পাইছে লুবনা, ব্যাগে ল্যাপটপ আর ফোন ছিল। ফোন লক থাকার কারণে অন করতে পারেনি, কিন্তু ল্যাপটপ অন করতে পারছে।
লুবনার আব্বু মারা যাবার পর এখন তার ছোট্ট বোনকে নিয়ে বাসায় থাকতে সমস্যা হচ্ছে, তার মামারা চাইতেছে টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়ে নিতে, কিন্তু লুবনা তার মার স্মৃতিটুকু হারাতে চায় না, তার মামাকে সরাসরি বলে দিচ্ছে তারা এই বাসা বিক্রি করবে না। কিছু দিন ওখানে থাকার পর ফ্ল্যাট ভাড়া দিয়ে তারা শায়েস্তাগঞ্জ চলে যায়, নিজের জন্মস্থানে এসেও লুবনা তার ছোট্ট বোনকে লেখাপড়ার করানোর জন্য ওরে বাহিরে রাখতে হবে, তাই লুবনা সিদ্ধান্ত নিল তার বোনকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। লুবনা তার বোনকে নিয়ে সাভার ভাইপেল চলে আসে, ওর বোনকে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভর্তি করে দেন, আর লুবনা সাভার জিরানি বাজার একটা প্রাইভেট হসপিটালে জব নিচ্ছে, তার ছোট বোনের জন্য এখন সে আগের সবকিছু পরিবর্তন করে ফেলছে। এই দিকে আমার বউ চলে যাবার পর আত্মসম্মান নিয়ে বাহিরেও বের হতে পারছি না, ছোট বোনকে সবাই খুঁচা দিয়ে কথা বলে, তাই ভাবলাম আমি কিছু দিনের জন্য মামার বাসায় বেড়াতে যাব, গাউসিয়া। বর্তমানে মামারা বাড়ি করছে জায়গার নাম গোলাকান্দাইল, ওখানে গিয়ে প্রথম ওই জায়গায় গেছি যে জায়গায় আমরা প্রথম থাকতাম। অনেক কষ্ট লাগছে, পুরনো স্মৃতি মনে পড়ল, লুবনার কথা অনেক মনে পড়ছে আজ, কিছু করার ছিল না, শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম আর বললাম ওই যেখানেই থাকে সব সময় যেন ভালো থাকে। বাড়িওয়ালার সাথে দেখা করতে গেছিলাম, উনি বাসায় নেই, তাই চলে আসলাম। 10 দিন হয়ে গেছে এইখানে আছি, ভাবছি কাল চলে যাব, তাই বিকাল বেলা গেলাম আগের বাড়িওয়ালার সাথে দেখা করতে। ওনার সাথে দেখা করার কারণ উনি আমার বিয়ের উকিল ছিলেন, তাই এত কাছে এসে ওনাকে না দেখে কেমনে চলে যাই। বিকালে গেলাম দেখা করতে, উনি আমাকে দেখে বলল, সানি তোমাদের মতো কত ভাড়াটিয়া গেল আসলো, কেউ মনে রাখেনি, তোমরা মনে রাখছো, আসো বাবা তোমার জন্য একটা খবর আছে। আমি বললাম কি খবর? উনি বলল লুবনা এসেছিল গত শুক্রবারে, আমাকে খুঁজে বার করছে। আমি বললাম কি বলেন, এই জায়গায় কেমনে আসবে, সে তো চিটাগং। তখন বলল না, সে এখন ঢাকায় কোন জায়গায় জানি থাকে, সে এসেছিল তোমার সাথে যে বিয়ে হয়েছে সেইটা ডিভোর্স জন্য। আমি বললাম ওই কি ডিভোর্স দিয়ে গেছে? বাড়িওয়ালা বলল না দেয়নি, সামনের মাসে আসবে, ওর বোনের বন্ধ পড়লে তোমার সম্পর্কে সব বলল, তুমি চিটাগং গেছো, কি হয়েছে সব, তুমি বিয়ে করছো, সব কিছু বলল। মেয়েটার জন্য আফসোস হলো 2 মাসের মধ্যে ওর বাবা মা মারা গেছে, এখন আমি মনে হয় কারেন্ট শক খেলাম, এত কিছু হয়ে গেল কিছুই জানতে পারলাম না। ওর বিয়ে হয়েছে কি না সেইটা কি জানেন আঙ্কেল? বাড়িওয়ালা বলল না, এই সব কিছু বলে নাই। তবে মনে হয় হয়নি, যদি হইতো তাইলে এখানে আসতো না আর তোমাকে ডিভোর্স দিতে চাইতো না। আমি বললাম ওর নাম্বার রাখেন নাই? বাড়িওয়ালা বলল না, নাম্বার তো রাখি নাই। ওকে আঙ্কেল আমার নাম্বারটা রেখে দিন, ওই আসলে বলবেন আমাকে কল দিতে। এই বলে চলে আসলাম, ভাবছি কাল চলে যাব কিন্তু যাব না, ওর জন্য চিটাগাং এত কষ্ট করছি, এখন ঢাকায় কোন জায়গায় থাকে কষ্ট করে এটা খুঁজে বার করতে হবে। ল্যাপটপ অন করে ফেসবুকে ঢুকলাম, দেখি 13 ঘন্টা আগেও আমার আইডিতে ঢুকছে। এখন ভাবলাম তার সাথে যেভাবেই হোক কথা বলা লাগবে। কিন্তু কেমনে কি করব, কই পাবো ওরে, এই চিন্তায় মাথা ব্যথা উঠে গেছে, কোন কুল কিনারা পাচ্ছি না। অবশেষে একটা উপায় খুঁজে বের করলাম, যেহেতু আমার ফেসবুক আইডিটা লগইন করে তাইলে একটা পোস্ট অনলি মি করে রাখবো, তার আগে প্রোফাইল পিক পরিবর্তন করব, তাইলে কমেন্ট দেখতে গিয়ে পোস্টটাও দেখবে। প্রথমে পিক পরিবর্তন করে, তারপর লুবনাকে উদ্দেশ্য করে পোস্ট করলাম অনলি মি করে, যাতে আর কেউ না দেখে। পোস্টটি ছিল, প্রিয় অর্ধাঙ্গিনী ভাঙ্গা হার্ট, তোমার জন্য আমার এই মেসেজ। আমি জানি আমার ল্যাপটপ তোমার কাছে, তুমি আমার আইডিটা লগইন করো। অনেক দিন ধরে করছো, আমি ফলো করছি, কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করি নাই, কারণ যার কাছে আমার জীবনের পাসওয়ার্ড, তার কাছে আমার ফেসবুক আইডিটা কিছুই না। তবুও আমার অনেক ভালো লাগলো তুমি আমাকে ফলো করছো। কিন্তু অর্ধাঙ্গিনী আমি অনেক কষ্ট পেয়েছি তোমার ফ্যামিলির কথা শুনে। ওনারা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তোমার তো মা বাবা, আমি এখনো মানতে পারছি না ওনারা চলে গেছে তোমাকে এতিম করে। অনেক কষ্ট পেয়েছো তাই না? অনেক কান্না করেছো হয়তো, আমি তো জানি তুমি কান্না করলে কেউ তোমাকে থামাতে পারে না। যে দিন তোমার আমার বিয়ে হয় সেই দিন যখন তোমাকে আর আমাকে আটকিয়ে রাখছে, ওই দিন আমি তোমার কান্না দেখেছি। তোমাকে সান্ত্বনা দিবার কোন ভাষা আমার নাই, ওই অর্ধাঙ্গিনী তুমি কি জানো তোমার জন্য আমার চোখের পানি শুকিয়ে গেছে। কান্না করার মতো আর কোন পানি নাই, তোমার জন্য আমি জীবন মরণের মাঝামাঝি অবস্থান করেও বেঁচে গেছি। তবে আজকে মনে হলো ওই দিন আমাকে মেরে ফেললে ভালো হইতো, তাইলে আমাকে ডিভোর্স দিবার চেষ্টা করতে পারতে না। আচ্ছা অর্ধাঙ্গিনী কবুল, তো আমি একা বলিনি, তাইলে আমি একা কেন জ্বলছি? ওই অর্ধাঙ্গিনী শুনছো তুমি? তোমার জন্য আমি কত অপমানিত ও হয়েছি নিজের ফ্যামিলি কাছে, তুমি আমার চাইতে বয়সে বড় সে জন্য, তারপরও আমি তোমাকে চাই, শুধু তোমাকে চাই। তুমি কি পারো না সবকিছু পিছনে ফেলে আমার কাছে আসতে? আমি অপেক্ষা করে আছি তোমার জন্য, তুমি একবার আমার সাথে কথা বলো। এই যে আমার নাম্বার 01723। অপেক্ষায় রইলাম আমার অর্ধাঙ্গিনীর জন্য ভাঙ্গা হার্ট আন্ডারস্কোর পোস্ট করে অপেক্ষায় ছিলাম সে কখন ফোন দিবে, কিন্তু এইভাবে অনেক দিন হয়ে গেল, আমার ফেসবুক আইডি লগইন হয়েছে কিন্তু কোন ফোন আসে না।
আমি চলে আসলাম গাউছিয়া থেকে, বাড়ি এসেও অনেক দিন অপেক্ষা করলাম কিন্তু কোন ফোন দেয়নি। অবশেষে অপেক্ষা ছেড়ে দিলাম, বাসা থেকে বাইক কিনে দিছে, আমার বিয়েতে যে টাকা খরচ হয় এতে ওরা মনে হয় টাকা দিছে আম্মুকে কত দিছে জানি না। মাঝে একবার বাড়িওয়ালাকে ফোন দিছিলাম বলল লুবনা পরে আর আসেনি, আমি বললাম আমার সব চেষ্টা ব্যর্থ আঙ্কেল ওরে পাইনি, ঢাকা শহরে কোন জায়গায় ওরে খুঁজব বলেন। যদি লুবনা আসে আর যদি ডিভোর্স দেয় আমার ঠিকানায় পাঠিয়ে দিতে বইলেন। কথাগুলা অনেক কষ্টে বলে ফোন রেখে দিয়ে বাসার ছাদে গেলাম, বৃষ্টি হচ্ছে, চোখে পানিটা বৃষ্টির পানি দিয়ে আড়াল করে দিলাম। এইভাবে কেটে গেল 2 মাস, কারো কোন ফোন আসে না, ভেবেই নিছি এই জীবনে আমার আর আমার অর্ধাঙ্গিনীকে পাবো না। একদিন বিকালে ফোন আসলো, আমাদের একটা সাইডে কাজ চলছিল, ওখানে লেবারের টাকা দিতে হবে, বাইক নিয়ে বের হয়ে ব্যাংক থেকে টাকা তুলে দিয়ে আসার সময় আমার বোন ফোন দিল, ভাইয়া তোমার ডিভোর্স লেটার এসেছে, তুমি কই বাসায় আসো। আমি বলালাম আসতেছি, এটা বলে ফোন কেটে দিলাম। খবরটা শুনে মাথা ঘুরতে লাগলো, লুবনা তাইলে আমাকে ডিভোর্স দিল। বাইক নিয়ে রওনা দিলাম। লুবলানার কথা ভাবতে ভাবতে আমি কখন যে অ্যাক্সিডেন্টে করলাম কিছুই বুঝলাম না, শুধু এইটুকু মনে আছে কোন কিছু একটার সাথে আমি ধাক্কা খেয়েছি, তারপর আর কিছু মনে নাই। আমার ডিভোর্স লেটার আসার খবরে বেসামাল হয়ে বাইক চালানোর কারণে অ্যাক্সিডেন্টে হয়ে অচেতন অবস্থায় ছিলাম। প্রথমে আমাকে আমাদের জেলা হাসপাতালে নিবার পর ইমার্জেন্সি আমাকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়, তখনও আমি অচেতন অবস্থায় ছিলাম। ভোর রাতের দিকে আমাকে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত নেয়, সাথে আমার বোন ছিল, আরও অনেকেই ছিল। আনমু টাকার ব্যবস্থা করে সকালে আসবে। অ্যাম্বুলেন্স বসে আমার বোন আমার অ্যাক্সিডেন্টে খবরটা তার ফেসবুক আইডি থেকে আমাকে ট্যাগ করে পোস্ট করছে। সকালবেলা অনেকেই জিজ্ঞেস করছে কই আছি, কি অবস্থা আমার। সবার কমেন্টে রিপলে দিছে যে আমাকে ঢাকা নিয়ে গেছে, যারা ঢাকা ছিল তারাও জানতে চাইল ঢাকা কোন হসপিটাল, সবাইকে রিপলে দিল এভারকেয়ার ইমার্জেন্সি বিভাগে। লুবনা সকালে ঘুম থেকে উঠে যখন আমার ফেসবুক লগইন করছে তখন সে দেখতে পাইছে পোস্টটা, সব কমেন্ট গুলা চেক করছে, ওই দিন লুবনার অফ ডে ছিল। তাছাড়া এতদিন আমার মেসেজটা দেখেও কেন রিপলে করে নাই, কারণ সে চায়নি আমার সংসার অশান্তি হোক। আর মেইন হলো লুবনা সাভার ক্যান্টনমেন্ট একটা সৈনিক সাথে বিয়ের কথা চলছে, ছেলের বাড়ি সিলেটে, আজকে ছেলের ভাই আর ভাবি আসার কথা লুবনাকে দেখার জন্য। কিন্তু সকালে যখন আমার খবরটা দেখছে, তখন থেকে সে পাগলের মতো ছটফট করতে লাগলো, সে খুঁজতে লাগলো ওই হাসপাতালে তার পরিচিত কোন ডাহ আছে কিনা। অবশেষে 2 জনকে পাইল, একজনের ডিউটি রাতে, আরেকজন এখন ডিউটিতে আছে। যে ডিউটিতে আছে তার সাথে যোগাযোগ করলো, যার সাথে যোগাযোগ করলো সে আমাকে খুঁজে বের করে লুবনাকে আপডেট দিল যে অবস্থা ভালো না। এই কথা শুনে লুবনা বলল মিমি তুমি খেয়াল রাখো আমি আসতেছি। মিমি হলো ডাক্তারের নাম, লুবনার পরিচিত। সাভার থেকে লুবনার আসতে একটু সময় লেগে গেছে, রাস্তায় অনেক জ্যাম। 2-3টার দিকে মনে হয় সে এসেছে, ডাহ ইউনিফর্ম পরে। প্রথমে আমার কাছে গেল, আমি তখনও অচেতন। বাহিরে আমার বোন মামা আরও অনেক আছে, তারা লুবনাকে চিনে না। লুবনা ডাহ সেজেই আমার বোনের সাথে কথা বলছে, আমার আম্মুর কথা জিজ্ঞেস করছে। আমার বোন বলল আনমৃউ রাস্তায় আছে। লুবনার মনে ভয় আম্মু যদি ওরে চিনে ফেলে, তাই লুবনা মাস্ক পরে হাসপাতালের ডাক্তারদের সাথে ছিল। লুবনা মনে মনে আমার বউকে খুঁজতে লাগলো। তারে দেখছে না, সে ভাবছে হয়তো আমার আম্মুর সাথে আসবে। এই দিকে অপারেশনের জন্য স্বাক্ষর দরকার, মা নেই তাই বোন স্বাক্ষর দিছে, আর আমার বউ জায়গায় লুবনা স্বাক্ষর করছে। কিছুক্ষণ পর আম্মু এসেছে, আম্মুর সামনে লুবনা মার্কস পরে গেছে কিন্তু চিনতে পারেনি, কারণ লুবনা এখানে আসবে এই ধারণা আম্মুর মনে আসবেই না। সন্ধ্যা হয়ে আসলো, লুবনার বোন বাসায় একা, আবার ওই ছেলে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে লুবনাকে, কারণ আজকে তার ভাই আর ভাবি লুবনাকে দেখতে আসার কথা। আমাকে কেবিনে শিফট করার পর লুবনা বাসায় চলে যাবে, কারণ তার বোন বাসায় একা, কিন্তু সে আবার সকালে আসবে, তাই মিমি ওরে যাইতে না করে, ওর বাসায় থাকতে বলে। মিমির আবার জামাই আছে, ওর জামাই হাসপাতালে মিমিকে যখন নিতে এসেছিল তখন লুবনাকে রাতে এতদূর যেতে না করছে। লুবনা তার বোনকে ফোন দিয়ে বলছে রুমের দরজা লাগিয়ে রাখতে, কেউ আসলে যেন না খুলে, সব কিছু শিখিয়ে দিছে। এর আগে ও লুবনার বোন একা একা ছিল লুবনা যখন চিটাগং করতে হাজিরা দিতে গেছে। মিমির রিকোয়েস্ট লুবনা তার বাসায় থেকে গেছে, আর মিমিরও আগ্রহ আমি ওর কি এমন হই যার জন্য লুবনা এতদূর থেকে এখানে চলে এসেছে। রাতে লুবনা মিমির বাসায় যাবার পর সে মিমিকে সবকিছু শেয়ার করে। মিমি লুবনার কথা শুনে বলল তুমি এত ধৈর্য কেমনে ধরেছিলা, আমি হলে পারতাম না। আর তোমার উচিত বর্তমানে যারে বিয়ে করবা তারে সবকিছু শেয়ার করা। আর লুবনা তুমি না বললা পেশেন্টের বউ আছে, তাইলে ওর বউকে তো দেখিনি। ওর বউ নাম লিখে তুমি স্বাক্ষর করছো। লুবনা বলল তখন এত সময় ছিল না কারো জন্য অপেক্ষা করা, তাই স্বাক্ষর করছি। আর আমি তো তার বউ তাই না। মিমি বলল হ, তবে সেইটা এইবার প্রকাশ আনো। লুবনা বলল না, তার বউ আছে, আমি চাই না অন্য কারো সংসার নষ্ট করতে।
তবে কালকে ওর বউ কেন আসলো না জিজ্ঞেস করব। এসব নিয়ে মিমি আর লুবনা কথা বলতাছে, এইদিকে মিমির জামাই বারবার মিমিকে ডাকছে কই গো। বারবার ডাকবার পর মিমি এইবার উত্তর দিল, বেডা মানুষ, বউয়ের বান্ধবী আর বউকে একসাথে দেখলে ওদের পাওয়ার আরো বেড়ে যায়। লুবনা তুমি শুয়ে থাকো, আমি একটু আসি। এইবার লুবনা বলল, একটুর জন্য না, সারা রাতের জন্য যাও, সকালে গোসল করে তারপর নাস্তা বানিয়ে আমাকে ডাক দিও, আমি একা একটু ঘুমাই। এই কথা শুনে মিমি হাসি দিয়ে বলল, গুড নাইট হার্ট সহ হাসি মুখ। সকালে মিমি আর লুবনা দুইজনে হাসপাতালে গেছে। লুবনা মাস্ক পরেই ছিল কারণ আম্মু চিনে ফেলবে তাই। আমাকে একটা ফ্যামিলি কেবিন শিফট করছিল। হাসপাতালে এত মানুষ কই থাকবে, তাই হোটেলের 2 রুম ভাড়া করছে। আমার বোন রাতে ঘুমাইছে আর আম্মু রাতে জেগে ছিল, এখন আম্মু ঘুমাতে গেছে। আমার পাশে আমার বোন আর বাহিরে মামা আর কিছু আত্মীয় স্বজনরা। লুবনা হাসপাতালে ঢুকেই আমার কাছে আসলো, তখন আমি ঘুমাচ্ছিলাম। আমার বোন পাশে ছিল। তখন লুবনা জিজ্ঞেস করলো কিভাবে অ্যাক্সিডেন্টে হয়েছে। আমার বোন বলল বাইকে, তারপর কেমনে কি জানি না। লুবনা জিজ্ঞেস করলো তোমার আম্মু কই, বোন বলল মা ঘুমাতে গেছে, দুপুরের পর আসবে। লুবনা এই সুযোগে সবকিছু খোঁজ নিতে শুরু করলো। প্রথমে জানতে চাইল তোমার ভাইয়ার বউ আসেনি হাসপাতালে। আমার বোন বলল ম্যাডাম ভাইয়ার বউ নাই। লুবনা মনে মনে বলল বউ নাই মানে কি, সানি তো বিয়ে করছে, তাইলে বউ কই গেল। এখন আরো কৌতূহল জেগেছে লুবনার কি হয়ে জানার জন্য। লুবনা বলল তোমার ভাই কি বিয়ে করেনি। আমার বোন বলল বিয়ে করছে, কিন্তু ওই মহিলার অন্য জায়গায় পীড়িত ছিল তাই ভাইয়াকে রেখে চলে গেছে। এখন লুবনা অবাক হয়ে গেছে, কি বলবে কোন ভাষা খুঁজে পাচ্ছে না। মনে মনে ভাবতে লাগলো, আমি ওর পোস্ট দেখে যদি ওরে ফোন দিতাম তাইলে আমার লাইফে অন্য কেউ আসতে পারতো না। কি করব এখন, ওই ছেলেকে কেমনে না করব। এসব নিয়ে লুবনা চিন্তায় পড়ে গেল। মামা যখন আমার ছোট বোনকে ডাক দিল তখন সে বাহিরে গিয়ে মামার সাথে কথা বলে যখন কেবিনে ঢুকলো, কেবিনে কেউ না থাকায় লুবনা আমার চুলে হাত দিয়ে কান্না করছে, আমি কিছুই টের পেলাম না। আমার বোনে এই দৃশ্য দেখে জিজ্ঞেস করলো, ম্যাডাম কি হয়েছে, আপনি কান্না করেন কেন। লুবনা জবাব দিল, কই কান্না করছি, চোখে পানি দিছি, তাই হয়তো এমনটা ভাবছো। লুবনাকে বাসায় যেতে হবে, ওই ছেলে বারবার ফোন দিচ্ছে আর লুবনার বোন ও বাসায় একা। তাই মিমিকে ডেকে বলল, মিমি আমাকে যেতে হবে, ওইদিকে ছেলেটা সমস্যা করছে। আর প্রাইভেটে জব তুমি তো জানোই কেমন। আর সানির আম্মু আমাকে দেখলে সমস্যা হবে। আমি চলে যাই, তুমি ফোন দিও আমাকে যদি কোন সমস্যা হয়। মিমি বলল, ঠিক আছে যাও, কোন সমস্যা হলে ফোন দিব। লুবনা চলে গেছে। বাসায় যাবার পর নাকি ছেলেটি ওর সাথে দেখা করছে। কেন সে এমন করলো, কই ছিল রাতে, এসব নিয়ে রাগারাগি করছে। লুবনা ছেলেটাকে বলল, আমাকে কিছু দিন সময় দিন, তারপর বিয়ের চিন্তা ভাবনা। এই কথা শুনে ছেলেটি লুবনার উপরে রেগে গেছে। সে বারবার জানতে চাইল কার কাছে গেছিল লুবনা। এখন বলতে না হলে সমস্যা হবে, নানান কথা। লুবনা এক পর্যায়ে সব বলে দিছে। তখন ওই ছেলেটি নাকি লুবনাকে বাজেভাবে কথা বলছে। এখন ওই ছেলের একটাই কথা, লুবনা যেন আমাকে ডিভোর্স দেয়, তারপর ওই ছেলে লুবনাকে বিয়ে করবে। লুবনা তাতে সম্মতি দেয় না, ওর একটাই কথা যে এখন বিয়ে করবে না। ওই ছেলে তারা চিহ্ন মকি দিয়ে গেছে, সে নাকি দেখে নিবে। লুবনা বাসায় গিয়ে রাতে মিমিকে ফোন দিল কিকবর জানার জন্য। মিমি বলল, সানি ভাইয়া চোখ খুলছে কিন্তু কথা বলেনি, 2 দিন সময় লাগবে। তখন লুবনা বলল, মিমি তুমি একটু হেল্প করো না। সানি যতদিন থাকবে ততদিন আমার জন্য থাকার ব্যবস্থা করে দাও। আমি আমার বোনকে আমার ফুফর কাছে রেখে আসব। আর হাসপাতাল থেকে 7 দিনের ছুটি নিছি। মিমি বলল, ঠিক আছে আসো তুমি। পরের দিন রাতে লুবনা হাসপাতালে এসেছে। মিমির বাসায় না গিয়ে সরাসরি হাসপাতালে এসেছে আমার কাছে। তখন আম্মু ছিল না। আমাকে নাকি এক নজর দেখে মিমির বাসায় চলে গেছে। পরের দিন সকালে আবার আসলো, তখন আমি সবার কথা শুনতে পাচ্ছি কিন্তু জবাব দিতে পারছি না, চোখ বন্ধ করে আছি। আম্মু বাড়ি যাবে, 1 দিন পর আসবে। সবাইকে বলে গেছে, ডাক্তারকেও ডেকে বলে গেছে। তখন ওইখানে লুবনাও ছিলে। কিন্তু লুবনা কোন কথা বলেনি, মিমি আর নার্স ওরা কথা বলছে যে আন্টি আপনি যেতে পারেন, কোন সমস্যা হবে না। আম্মু চলে যাবার পর লুবনা আমার কাছে এসেছে অনেকবার, আমি চোখ খুলি নাই, কোন কথাও সে বলে নাই। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার কপালে কে যেন কিস করলো। আমি মনে করছি আমার বোন, কারণ আমার বোন আমাকে অনেক ভালোবাসে। তাই আমি চোখ না খুলে ওরে ছুঁয়ে দিবার চেষ্টা করছি, তখন লুবনা আমার হাত ধরে ফেলছে। আমার হাত ধরে সে দাঁড়িয়ে আছে। একটু পর আমার বোন কেবিনে ঢুকলো, লুবনা তখন হাত ছেড়ে দিছে। যখন হাত ছেড়ে দিছে আমার কেমন জানি একটু খারাপ লাগছিলে, তাই আবার হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলাম, তখন আমার বোন হাত ধরল। আমি বুঝতে পারলাম এটা অন্য হাত, তাই হাতটা ছেড়ে দিছি। বোন আবার ও হাত ধরছে, আমি আবার ও হাত সরিয়ে দিছি। লুবনা তখন বুঝতে পারল ওর হাত ধরার চেষ্টা করছি। তখন লুবনা তার হাতটা আমার হাতে রাখতেই ওর হাতটা চেপে ধরে রাখছি। আমি মনে করছি এটা আমার বোনের হাত, কারণ এত যত্ন করে কেউ ধরবে না আমার হাত। এই দৃশ্য আমার বোন দেখে লুবনার দিকে তাকিয়ে আছে। তখন লুবনা আঙ্গুল ইশারা দিয়ে বলল চোপ। আমার বোনকে কাছে ডেকে বলল উনি অসুস্থ, তাই জানে না কার হাত ধরছে, একটু ঘুমিয়ে গেলে হাত সরিয়ে নিব। আমার বোন বলল আচ্ছা ম্যাডাম।
আমার বোন লুবনার চালচলনটা অন্য রকম মনে করে সন্দেহ শুরু করে দিছে। সে পরীক্ষা করার জন্য বাহিরে গিয়ে দরজা লাগিয়ে ৩০ সেকেন্ড পর আবার দরজা খুলে ফেলছে, তখন দেখে লুবনার মুখ আমার কপালে। এখন আমার বোন বলল, ম্যাডাম আপনি হাত ছেড়ে দিন, আমার ভাই অসুস্থ, ওরে আপনি আপনার জন্য ব্যবহার করবেন না। এই কথাগুলো আমি শুনতে পাচ্ছি কিন্তু কেন বলছে বুঝতে পারি নাই। আমার বোনের এই কথা শুনে লুবনার কষ্ট লাগছে, তাই বাহিরে বসে আছে। তখন আমার বোনের আরো সন্দেহ হলো। আমার বোন গিয়ে ডাক ডেকে আনলো, ২ জন ডাক্তার আসলো, সাথে মিমিও এসেছে। তখন আমার বোন মিমির কাছে কথাগুলা শেয়ার করছে। আমার বোন মিমিকে জিজ্ঞেস করলো, ওই আপুটা কি সত্যি আপনাদের ডাহ? মিমি বলল, হা, কেন কি হয়েছে? তখন আমার বোন বলল, ওই লু তারা চিহ্নচ? ছি, ডাহকে না করে দিবেন আমার ভাইকে চুমু খেতে। তখন মিমি হেসে দিয়ে বলল, এই দিকে আসো, এসব বলে না। তখন আমার বোন বলল, না ম্যাডাম সত্যি উনি আমার ভাই হাত ধরে রাখে, চুমু খায়, ওনার কি জামাই নাই? মিমি বুঝতে পারল এই পিচ্ছি মেয়েকে সবটা না বললে লুবনার ইজ্জত শেষ করে ফেলবে। তাই আমার বোনকে এক সাইডে নিয়ে গেছে মিমি, এখন সব সত্যিটা বলে দিবে। আমার কপালে চুমু খাবার জন্য এখন লুবনার ইজ্জত যাবার অবস্থা। মিমি আমার বোনকে আলাদা করে ডেকে নিয়ে গেছে সবকিছু বলার জন্য। প্রথমে মিমি বলল, তুমি এইসব বলো না, লোকে শুনলে কি বলবে, আর উনি তোমার বড়। তাছাড়া উনি তোমার ভাইয়ের পরিচিত। এখন আমার বোন জিজ্ঞেস করলো, কেমন পরিচিত? আমার ভাইয়ের পরিচিত হলে আমি চিনতাম। এইবার মিমি বলেল, এই ডাক্তার ম্যাডাম তোমার ভাবি, সানির বউ। এখন আমার বোন বলল, কি বলেন? আমার ভাইয়ার বউ যে ছিল তারে চিনি। আর সে অন্য জনের সাথে চলে গেছে। আপনি এসব মিথ্যা কথা বলবেন না আমার ভাইয়ার নামে। মিমি মনে মনে বলল, এই পিচ্ছি রে কেমনে বুঝবো? এখন মিমি বলল, লুবনা নামটা কি কোন দিন শুনো নাই তোমার ভাইয়ার মুখে? এইবার আমার বোন অবাক হয়ে বলল, উনি লুবনা আপু মানে আমাদের ভাবি? উনি তো চিটাগং থাকতো। উনিও আমার ভাইয়াকে রেখে অন্য জায়গায় বিয়ে করছে। এখন কেন আসলো উনি এইখানে? আম্মু দেখলে বকাবকি করবে। মিমি বলল, তুমি তোমার আম্মুকে কিছু বলবা না। আর লুবনা অন্য কোথাও বিয়ে করেনি। যদি বিয়ে করতো তাইলে সানির খবর শুনে পাগলের মতো ছুটে আসতো না। এখন পিচ্ছি বলল, ভাইয়ার খবর উনি কমনে জানলো? মিমি বলল, এসব তোমার জানবার দরকার নাই, যাও ভাবিকে নিয়ে কেবিনে যাও। এইবার আমার বোন গিয়ে লুবার কাছে বলল, ভাবি তুমি আমাকে তোমার পরিচয় দাওনি কেন? আমি তো তোমাকে চিনতে পারিনি। আমি সেই ছোট বেলার কথা কেমনে মনে রাখবে বলো? এসব বলতে বলতে লুবনাকে নিয়ে আমার কাছে আসলো। আমি তখন ওদের কথা শুনতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কি নিয়ে কথা বলছ। এখন আমার বোন লুবনাকে একটু পরপর সুযোগ দিয়ে বাহিরে চলে যায়। লুবনা সারাক্ষণ আমার পাশে হাত ধরে বসে থাকে। রাতে আমার বোনকে ঘুমাতে পাঠিয়ে দিছে লুবনা। তখন মামিও ছিল সাথে, তাই লুবনা বেশিক্ষণ আমার কাছাকাছি থাকতে পারেনি। শেষ রাতের দিকে লুবনা যখন আমার হাত তার বুকে মধ্যে রেখে সাইডে কাত হয়ে শুয়ে আছে, তখন আম্মু বাড়ি থেকে রাতের গাড়িতে চলে এসেছে। হাসপাতালে এসেই দেখে লুবনা আমার হাত ধরে ঝিমাচ্ছে। এইটা দেখে আম্মু জিজ্ঞেস করলো, কে তুমি? তখন লুবনা চোখ খুলতেই দেখে আম্মু। এখন আম্মু বলে, তুমি এখানে কিভাবে আসলে? তুমি কি এই হাসপাতালে ডিউটি করো? এখন মামিও আসলো, বলল, কে এই মেয়ে? আম্মু বলল, এটাই ওই মেয়ে চিটাগেংরো। এখন মামি বলল, এই মেয়ে তো আজ কয়দিন যাবত এখানে, আমরা তো মনে করছি ডাক্তার। এখন লুবনা চুপ করে আছে। আম্মু বলল, তুমি কেমনে আসলে বলো? লুবনা বলল, আমি খবর পেয়ে এসেছি। এখন আম্মু বলল, কে খবর দিল? এইবার চুপ করে আছে। আম্মু বলল, আমার ছেলের জীবনটা নষ্ট করার জন্য আবার আসলে এইখানে? ওই দিন তো অনেক কথা বলে দিছি, তারপরও শুনলে না। চলে আসলে পিছে পিছে। তুমি চলে যাও, সানি সুস্থ হলে তোমার ঠিকানায় ডিভোর্স পাঠিয়ে দিব, যত টাকা লাগে লাগুক। লুবনা বলল, সানি যদি ডিভোর্স জন্য রাজি হয় তাইলে কোন টাকা লাগবে না আন্টি, আমি ঠিকানা দিলাম, ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন। এই সব বলে লুবনা কান্না করতে করতে চলে গেছে। এখন মামি বলল, মেয়েটা তো ভালোই, তা ছাড়া সে ডাক্তার, সানির জন্য যেহেতু এসেছে তাইলে ফিরিয়ে দিলা কেন? সানির তো এখন বউ নাই, ওরে বাড়ি তুলে নাও। আম্মু বলল, ওই মেয়ে ভালো কিন্তু ওর ফ্যামিলি ভালো না, আমার ছেলেটা আবার বিপদ হতে পারে। এইসব বলে মামিকে থামিয়ে দিছে। লুবনা চলে গেছে, মিমিকে শুধু বলে গেছে, আমি চাইলে ও এই মিলন সম্ভব না। এখন মিমি আর আমার বোন আফসোস করে লুবনার জন্য। এই সব কিছু আমি জানতাম না। হাসপাতালে যতদিন ছিলাম ততদিন মিমিকে আমার বোনকে একটু পরপর ফোন দিয়ে খবর নিত লুবনা। এখন আমি অনেকটা সুস্থ, কাল বাড়ি চলে যাব। মাঝে মধ্যে মিমিকে দেখতাম, আমাকে কিছু বলার চেষ্টা করত কিন্তু পাশে মানুষ থাকার জন্য বলতে পারছে না। পরের দিন গাড়ি ঠিক করলো আমাকে নিয়ে বাড়ি চলে যাবে। মিমি যেহেতু আমার সাথে কথা বলতে পারছে বাতাই আমার বোনকে সবকিছু বলে দিচ্ছে, আমি সুস্থ হলে যেন আমাকে সবকিছু বলে। আমার বোন বলল, চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দিব। আমরা চলে আসলাম বাড়িতে। অনেক দিন হলো ফেসবুকে ঢুকছি না,
তাই আজকে একটু ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকলাম, কারণ যে মানুষটা আমাকে ডিভোর্স দিচ্ছে সে আমার ফেসবুকে ঢুকে নাকি দেখার জন্য। চেক করে দেখলাম সে এখনো আমার ফেসবুকে অ্যাক্টিভ আছে, আবার চেক করে দেখলাম আমার পোস্টের কোন রিপ্লে করছে কিনা, গিয়ে দেখি সেও একটা অনলি মি করে একটা পোস্ট করছে। প্রিয় জামাই যান, তোমাকে আদর করে আমার মন ভরে নাই, তোমার হাতের ছোঁয়ায় এতটা পাগল হয়েছি, তুমি যদি আমার চোখের দিকে তাকাতে তাইলে আমি সত্যি তোমার জন্য জীবন উৎসর্গ করে দিতাম, মিথ্যে নয় সত্যি বলছি তুমি একবার আমাকে তোমার কাছে টেনে নাও আমি তোমার হয়ে সারা জীবন থাকব। এই পোস্ট দেখে আমার মনে রাগ হয়েছে, আমি মনে করছি সে অন্য কাউকে বিয়ে করছে তারে আদর করে আমাকে জানাচ্ছে, এখন মনে মনে ভাবলাম পাসওয়ার্ড পরিবর্তন করে দিব, যেহেতু সে আমাকে ডিভোর্স দিচ্ছে তাইলে ওর কাছে আইডি রাখবো না, সাথে সাথে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেললাম। মনের সব কষ্ট একসাথে রাখতে আমার বোনকে বললাম কই লেটার, আমার কাছে দে। বোন বলল কিসের লেটার, আমি বলালাম ডিভোর্স লেটার, বোন বলল ও দাঁড়াও নিয়ে আসি। ডিভোর্স লেটার হাতে নিয়ে দেখতে লাগলাম, হঠাৎ দেখি এইটা ওই 18 ভাতারির, যে আমাকে তার বাবার বাড়িতে রেখে নাগরের সাথে পালিয়েছে। ইস এখন আফসোস লাগছে লুবনার জন্য, কেন যে পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলাম। থাক যা হবার হয়ে গেছে, লুবনা তো অন্য কারো হয়ে গেছে। এখন নিজেকে পরিবর্তন করতে হবে, এসব চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে চাই। তাই ভাবলাম এইবার আমি পছন্দ মতো বিয়ে করব সে যেমনই হোক। ওই দিকে লুবনার সমস্যা শুরু হয়ে গেছে, যারে বিয়ে করার কথা সে সব সময় লুবনাকে প্রেসার দিতে থাকে, বারবার বলে চলো ওই ছেলেকে ডিভোর্স দিবার ব্যবস্থা করি, কিন্তু লুবনা রাজি না, ওই ছেলে ও লুবনার পিছ ছাড়ে না, তাই এইবার লুবনা ও কঠিন সিদ্ধান্ত নিল, আমার আম্মুর সাথে শেষবারের মতো কথা বলবে। সন্ধ্যায় আমি রুমেই বসা আমার বোনের নাম্বারে ফোন এসেছে। বোন ফোন নিয়ে বারান্দায় চলে গেছে, কার সাথে জানি কথা বলছে। একটু পর দেখলাম আম্মু কাছে ফোন নিয়ে গেছে, এখন আম্মু কথা বলছে। অনেক সময় ধরে কথা বলছে এখনও কথা শেষ হয় না, একটু পর আম্মু কথা শেষ করে আমার কাছে এসে জিজ্ঞেস করলো চিটাগং ওই মেয়ের সাথে কি তোর কোন কথা হয়? যোগাযোগ আছে? আমি বললাম না আম্মু, তবে কিছু দিন আগে শুনছি ওর বাবা মা সবাই মারা গেছে। আম্মু কিছুক্ষণ চুপচাপ থেকে আমার বোনকে নিয়ে অন্য রুমে চলে গেছে। এখন আমার বোন আম্মুকে বুঝাচ্ছে যে লুবনা এখনো তোমার ছেলের বউ, উনি মিথ্যা বলে নি ওর বাবা মা মারা গেছে এটা তোমার ছেলেও জানে, তোমার ছেলে যদি এখনো ওরে না চাইতো এত খবর নিত না, তোমার ছেলে এক্সিডেন্টে করছে এটা কেমনে জানলো ওই মেয়ে, ওরা একে অপরকে ফলো করে তাইলো তুমি কেন মাঝখানে দাঁড়িয়ে বাধা দিবা আম্মু? লুবনা ভাবির এখন বিপদ সামনে আমাকে সব বলছে তুমি যদি একবার সামনে গিয়ে বলো লুবনা তোমার ছেলের বউ তাইলে সব সমাধান হয়ে যায়, তোমার ছেলেও হ্যাপি হবে। আমার বোনের এমন কথা শুনে আম্মু একটু পর লুবনাকে ফোন দিছে, ওর থেকে ঠিকানা নিছে, কাল সকালে মামা আর মামিকে পাঠাবে লুবনাকে আনার জন্য। এখন আমার বোন বলল আম্মু এই খবর তুমি ভাইয়াকে বলবা না, আমিও বলবো না। সকালে মামা আর মামি গেছে লুবনাকে আনতে, কিন্তু লুবনা সবকিছু গুছিয়ে আসতে একটু সময় লাগবে তাই রাতের গাড়িতে ওরা আসবে, ভোর রাতের দিকে আসবে ওরা, সাথে লুবনার বোনকেও নিয়ে আসবে। আজকে সারাদিন আম্মু আর বোন দুইজনেই কাজে বিজি, আমার রুমটা ঝাড়ু দিবার জন্য পিচ্ছিকে ডেকে আনতে পারি না, আজকে সে নিজেই এসেছে রুম গুছাইয়া দিতে। সারা দিন শুধু আম্মু আর পিচ্ছি কি নিয়ে জানি কথা বলে আর আম্মু একটু পর পর দোকানে গিয়ে এটা ওটা নিয়ে আসে। 4 দিন পর রাতে দেখলাম আমার রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে, এই জন্য আমি পিচ্ছিকে 500 টাকা দিছি, রাতে ওই টাকা নিয়ে বলল, ভাইয়া আর 500 টাকা দাও অনুনয়কারী মুখ, কালকে আমার একটু কাজে লাগবে। আমি আবার 500 দিলাম, এখন দূর দিয়ে চলে গেছে। রাতে খাবার খেয়ে ঔষধ খেয়ে আমি শুয়ে পড়ছি, দরজা লাগাই না এখন কারণ আমি এখনো সুস্থ হইনি। রাত 2:30 দিকে লুবনাকে নিয়ে মামা আর মামি আসলো, সাথে লুবনার বোনও, আমি কিন্তু টের পাইনি কারণ ডাক্তার আমাকে ঘুমের ঔষধও দিছে। লুবনা আমাদের বাড়ি এসেই আম্মুর হাত ধরে অনেক কান্না করছে, মামা মামির সামনে। লুবনার বোন আর আমার বোন অনেক দিন পর একসাথে এছে, এখন ওরা দুইজন একসাথে ঘুমাতে গেছে, এখন সবাই একসাথে বসে আছে। লুবনার সাহস হচ্ছে না আমি কই সেইটা জিজ্ঞেস করার জন্য। ওরা একসাথে বসে সুখ দুঃখের গল্প করতে করতে ফজরের আজান পড়ে গেছে, এখন মামি বলতেছে বউরে ওর রুমে নিয়ে যা, এখন আম্মু বলল ভাবি, মামিকে বলল তুমি দিয়ে যাও ওর রুমে। মামি লুবনাকে নিয়ে আমার রুমে দিয়ে আসলো, লাইট অন করে দিয়ে গেছে মামি, আমি তখন ও ঘুমে। লুবনা মনে মনে ভাবতে লাগলো আমি অসুস্থ, রাত জাগতে পারি নাই তাই ঘুমাইছি, ওই দিকে যে আমি কিছুই জানি না সেটা ওই জানে না। লুবনা আমার দিকে তাকিয়ে দেখে আমি ঘুমে তলিয়ে গেছি, তাই সে লাইট অফ করে আমার পাশে বসে আছে কারণ শুইবার জায়গা ছিল না, পুরো খাটে আমি পা ছড়িয়ে ঘুমাচ্ছি। লুবনা তার ফোনের লাইট দিয়ে আমার সারা শরীরটা দেখতে লাগলো কোন কোন জায়গায় আঘাত পাইছি, সেই জায়গায় কোন সমস্যা আছে কিনা। একটু পর লুবনা আমার পাশেই শুয়ে পড়ছে। সকাল হয়ে গেছে আমার ও ঘুম ভেঙে গেছে কিন্তু কিছু একটা অনুভব করতে লাগলাম কেউ একজন আমার নাভিতে হাত দিয়ে আমার বুকের সাইডে শুয়ে আছে, সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে এক হাতে লুঙ্গি ধরে বাহিরে চলে আসলাম। ভয় পেয়েছি,
আমি মনে হয় স্বপ্ন দেখছি। আম্মুর রুমের কাছে গেলাম, দেখি বাহিরে অনেক জুতা। কেউ মনে হয় এসেছে, রাতে কারা এসেছে জানি না। আম্মুও ঘুমাচ্ছে। আবার রুমে গেলাম, এইবার লাইট অন করে দেখি সত্যি সত্যি কেউ একজন শুয়ে আছে। আমি চেহারা দেখার চেষ্টা করলাম, চুলের জন্য দেখতে পারছি না। যখন এক সাইডে টান দিলাম, লুবনা চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। আমি বারবার বুঝার চেষ্টা করলাম এটা স্বপ্ন নাকি সত্যি। এইবার লুবনা আমাকে টান দিয়ে ওর বুকে নিয়ে বলল, ভয় পাইছো? আমি তার মুখে আঙ্গুল দিয়ে বললাম, কামড় দাও। দেখি এটা স্বপ্ন নাকি সত্যি। লুবনা কামড় দিলে সাথে সাথে হাতটা ওর মুখ থেকে বার করে বলি, না এটা স্বপ্ন না। লুবনা তুমি এখানে কেমনে? লুবনা বলল, কেন তুমি কি জানতা না আমাকে তোমার আম্মু তোমার মামাকে দিয়ে নিয়ে এসেছে? আমি বললাম, না, আমাকে কেউ বলে নেই। লুবনা বলল, তোমাকে তাইলে সারপ্রাইজ দিছে। আমি বললাম, আমার মা আমাকে এমন সারপ্রাইজ দিবে ভাবতেও পারিনি। এখন লুবনা বলল, তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। আমি দাঁড়িয়ে আছি, লুবনা আমাকে সালাম করলো। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি, চোখ দুইটা ভিজে গেছে, সাথে চোখগুলো লাল হয়ে গেছে। আমি বুঝতে পারলাম এসে কান্না করছে, প্লাস সারারাত ঘুমায়নি। আমি লুবনাকে শক্ত জড়িয়ে ধরলাম, আর কপালে তারা চিহ্ন মুখেলাম। এখন লুবনা আমাকে জড়িয়ে ধরল, সাথে সাথে আমি ওরে সরিয়ে দিলাম, কারণে আমার পিঠে এখনো ঘা শুকায়নি। লুবনা বলল, কি হয়েছে? আমি বললাম, পিঠে ব্যথা। এখন লুবনা শুয়ে পড়ল আর আমাকে তার উপরে টান দিয়ে শুইয়ে দিল যাতে আমি ব্যথা না পাই। আমি লুবনার পরশ পেয়ে ওর ঠোঁট দুই আলতা করে ছুঁয়ে দিতে লাগলাম, তখন লুবনা বলল, আমার এত শখের পুরুষ তুমি, এইভাবে তোমাকে কিছুই উপহার দিব না। বাসর ঘর সাজিয়ে আমি বউ সেজে তারপর সব কিছু হবে। এই মুহূর্তে তুমি আমার পেশেন্ট আর আমি তোমার ম্যাডাম। চুপচাপ শুয়ে থাকো। লুবনার কথা শুনে ওর দিকে তাকিয়ে ভেংচি কেটে বলালাম, ম্যাডাম তাইলে হাসপাতালে চলেন, এখানে ট্রিটমেন্ট করতে হবে না। লুবনা বলল, তুমি কি চুপচাপ শুয়ে থাকবা নাকি তোমার আম্মুকে ডাক দিব? এইটা বলে লুবনা আমার নাভিতে হাত রেখে শুয়ে আছে। আমি বুঝলাম না আমার নাভিতে কি, এখন যদি জিজ্ঞেস করি তাইলে আবার কিছু যদি বলে। তাই আমিও চুপচাপ শুয়ে আছি। সকাল তো হয়ে গেছে। আমি নাস্তা করে ঔষধ খাবো কেমনে, সবাই ঘুমাচ্ছে। এইদিকে লুবনা এমন ভাবে হাত দিয়ে রাখছে, একটু নড়াচড়া করলে হাত চলে যাবে অন্য জায়গায়। কি একটা অবস্থা! বাঘকে খুঁচা দিলে আরেক বিপদ। কিছুক্ষণ ছটফট করতে করতে লুবনার হাতটা সরিয়ে দিছি। ওয়ে ঘুমাচ্ছে। আমি বাহিরে বের হয়ে দেখি পিচ্ছিটা রান্না করছে। আমি গেলাম ওর কাছে। ওয়ে আমাকে দেখে বলল, কেমন দিলাম সারপ্রাইজ? এখন আমার গিফট দাও। আমি বললাম, এটা ঠিক না, আমি ভয় পাইছি। আর ধন্যবাদ। আর কাল তো 500 টাকার 2টা নোট দিছি, তাইলে আবার কিসের গিফট? পিচ্ছি বলল, একটু আমার রুমে গিয়ে দেখো কেন 2টা 500 টাকার নোট নিলাম। আমি ওর রুমে গিয়ে দেখি আরেক জন শুয়ে আছে, লুবনার ছোট বোন। এখন বুঝতে পারছি বোন আর আম্মু কেন কাল এত বিজি ছিল। আম্মু ঘুম থেকে উঠে আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিল, তারা যেন বউ দেখে যায়। সারা দিন ওরা লুবনাকে বউ সাজিয়ে সবাইকে দেখায়ছে, আর বাসর ঘর সাজিয়েছে লুবনার বোন আর আমার বোন মিলে। সারাদিনের ব্যস্ততা শেষে রাতে রুমে ঢুকলাম। লুবনাকে সারাদিন তেমন একটা দেখতে পারিনি, কারণ অনেক মানুষ ছিল। বাসর ঘরে ডাক্তারনি বসে আসে, আমি ভয়ে ভয়ে ওর চারপাশে ঘুরতে লাগলাম, কিছু বলার সাহস পাচ্ছি না। অবশেষে যখন সে ঘোমটা খুলল, ভয় আমি ওর পায়ে বসে পড়ছি। লুবানাকে সত্যি অনেক সুন্দর লাগছে। শুধু দেখে যাচ্ছি, হাত দিতে পারছি না, ভয় অনুনয়কারী মুখ যদি ঝাড়ি মারে। তারপরেও ভয়ে ভয়ে ওর কাছে গেলাম, একটা চুমু দিলাম আর আমাকে আটকিয়ে দিয়ে বললে, ব্যথা পাবা? মনে মনে বলতে লাগালাম, কেমনটা লাগে। তারপরও আমি সাহস নিয়ে ওরে জড়িয়ে ধরলাম আর বলাতে লাগলাম, তুমি আমার সেই আন্ডারস্কোর অর্ধাঙ্গিনী যার জোড়া অনেক আগেই লেগেছে, কেউ আলাদা করতে পারেনি। আমি আর তোমাকে হারাতে চাই না লুবনা। লুবনাও বললে, হারিয়ে যেতে আসিনি, তোমার হয়ে থেকে যাব বলে এসেছি। এত বছর পর আজে পূর্ণতা হলো। দুই জনের সুখের মুহূর্তটা কাটিয়ে একাকার হয়ে শুয়ে আছি, তখন লুবনা বলল, আমাকে এত ভালোবাসো কেন তুমি? তখন আমি ডাক্তারনিকে বললাম, ছেলেরা তার বয়সে বড় আপুদের একটু বেশি ভালোবাসে। এটা শুনে লুবনা আমার চুল ধরে বলল, কি বললা? আমি বললাম, ওমাগো ব্যথা। এখন লুবনা আমার মুখ চেপে ধরে বলে, এতক্ষণ যে আমি কান্না করেও ছাড় পাইনি, তখন ব্যথা কই ছিল? তখন তো সবাই ভালো থাকবেন, আমাদের পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত।